দর্শক, বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে চলছে আধুনিক সময়ের স্রোতে। শিক্ষায়, কর্মে, চ্যালেঞ্জিং যে কোনো পেশায় নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে। বর্তমান সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে নারী উদ্যোক্তা হয়ে দারুণভাবে সফল হয়েছেন। অনেকে আবার বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করে নিজেকে সেলিব্রিটির তালিকায় বসিয়েছেন, কাজ করছেন ফ্রিল্যান্সার হিসেবে। হাজারো নারী লেখাপড়ার পাশাপাশি বিভিন্নভাবে স্বাবলম্বী হচ্ছেন। সেটা যে হচ্ছে খুব সহজে তা কিন্তু নয়। শ্রম, মেধা, মানসিক যন্ত্রণা ইত্যাদি অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছতে হচ্ছে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সফলতা, মানসিক চাপ নিয়ন্ত্রণের উপায়। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন জনপ্রিয় সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিকে। আমাদের সাথে আছেন তাসনুবা রিদি, ব্র্যান্ড প্রমোটার ও ইনফ্লুয়েন্সার। আপু কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? খুব ভালো আছি। আপু, আপনি তো একজন সফল উদ্যোক্তা এবং খুব সুন্দরভাবে বিভিন্ন ব্র্যান্ডকে আপনি প্রেজেন্ট করছেন, তো সেই জায়গা থেকে যদি একটু আপনার শুরুটা জানতে চাই। আমি বেসিক্যালি ব্র্যান্ড প্রমোশন করছি, বিভিন্ন ব্র্যান্ডের নিয়ে কাজ করছি, ছোট বড় উদ্যোক্তাদের সাথে কাজ করছি বা উদ্যোক্তাদের জন্য কাজ করছি। আমার শুরুটা অ্যাকচুয়ালি ইউজুয়ালের চাইতে অনেক বেশি ইজি ছিল, জাস্ট বিকজ সবাই জানে যে আমার হাজব্যান্ডের থ্রুতেই আমার স্টার্টটা হয়েছে। আমার কোনো প্ল্যানিং ছিল না স্টার্টিংয়ের সময়, বা আমি দেখতাম অনেকে করছে, দেখে মনে হতো যে হ্যাঁ, ইটস আ গুড থিং, বাট কখনো মনে হয়নি যে আমিও করব। বাট সামহাও দেখা যাচ্ছে যে উদ্যোক্তারাই আমাকে ইন্সপায়ার করেছে অ্যাকচুয়ালি, বিকজ ওরা আমাকে ফার্স্টের দিকে প্রচুর পরিমাণে ওদের প্রোডাক্টস জাস্ট অ্যাজ এ গিফট পাঠাতো বা এরকম। পরে একটা টাইমে মনে হলো যে এত বেশি প্রেশার চলে আসছে এবং এত বেশি স্বাভাবিকভাবেই যখন সে গিফট হিসেবে পাঠাচ্ছে আমার তো একটা অ্যাপ্রিসিয়েশন তাকে দিতেই হবে। সো মনে হলো যে যেহেতু সবাই এটা পেশা হিসেবেই করছে, আমি কেন না করব। আমার হাজব্যান্ডও বললো যে হ্যাঁ, করতেই পারো। তারপর অ্যাকচুয়ালি আমার এটা স্টার্ট করা। হ্যাঁ, তো প্রথম দিকের পিরিয়ডে যদি বলি যে সেই টাইমটাতে আমার কিন্তু বুঝতাম না যে কোন টাইপের প্রোডাক্ট আমার প্রমোট করা উচিত। তার জন্য আমার অনেক অবস্ট্যাকলস বলেন বা অনেক কিছু অনেক কিছু বিষয় তো আসলে ওই ক্ষেত্রে ফেস করতে হয়েছে, যেমন প্রোডাক্ট কোয়ালিটি বা এগুলো নিয়ে যে স্টাডি করার বিষয়গুলো, এগুলো তো ফার্স্টে যেহেতু আমি হুট করে স্টার্ট করেছি, সো স্টাডি করে করে আসার সুযোগটা আমার হয়নি। তো ফার্স্ট আমার অনেক ভুল হয়েছে। সবাই তো ভুল করতে করতেই সবাই শেখে আসলে। সো পরে আস্তে আস্তে করে ওই টাইমটাতে দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের সাথে কাজ করব বা কোন প্রোডাক্টের সাথে কাজ করব, কি করলে মানুষের হেলথ ইস্যু নিয়ে আমার একটুখানি হয়তো বা দেখা যাচ্ছে হেলথ রিলেটেড অনেক প্রোডাক্ট করছি, স্কিন কেয়ার রিলেটেড অনেক প্রোডাক্ট আছে। সো স্কিন কেয়ার বলেন বা যেগুলো কনজিউম করতে হচ্ছে, এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে যে এক্সট্রা সতর্কতা অবলম্বন করা উচিত, এই জিনিসগুলো বুঝতাম না। তো দেখা গেছে অনেক ভুল করেছি। পরে একটা টাইমে নিজেই আশেপাশের আরও অনেক ব্র্যান্ড প্রমোটার্সদের থেকে শিখেছি বা নিজের এক্সপেরিয়েন্স থেকে শিখেছি। দেন আস্তে আস্তে করে আর কি এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় এসেছি। এটাই একদমই। এবং এভাবেই তো আসলে লার্নিং গুলো হয় যে আমরা ভুল করতে করতেই শিখি, এবং সেখানে আপনি এখন একটা সফল পজিশনে আছেন। আপু, একটু যদি জানতে চাই যে যারা আসলে উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নিজেরা বিভিন্ন রকম ব্র্যান্ড প্রমোশনের দিকে আগাতে চাচ্ছেন, তাদের প্রতি আপনার পরামর্শের জায়গাটা আসলে কেমন, যে কোনো প্রস্তুতি নিয়ে আসা উচিত কিনা বা এখানে স্টাডির জায়গাটা আসলে কি থাকে? ফার্স্ট অফ অল, ব্র্যান্ড প্রমোশনটাকে ইন টোটালি একটা প্রফেশন হিসেবে নিয়ে নেওয়াটা এটা একটু চ্যালেঞ্জিং, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এটাকে আপনি ফার্স্টের দিকে প্রফেশন হিসেবে না নিয়ে আমার কাছে মনে হয় এটাকে একটা ওই যে প্যাশনের জায়গা থেকে স্টার্ট করা উচিত। একদম কমপ্লিটলি 100% আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কমপ্লিটলি যদি 100% এটার দিকে ফোকাস করেন, আপনি কিন্তু জানেন এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্লেস। কেননা এখনকার সময়ে আমরা জানি যে ইন্টারনেটের থ্রুতে ফ্রিল্যান্সিং এগুলোর ব্যাপক চাহিদা, শুধু বাংলাদেশে নয়, হয়তো বা বাংলাদেশে এটা একটু আন্ডাররেটেড। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা মানুষ এখনো বুঝে না, বাট বাহিরের কান্ট্রিতে কিন্তু এটা অনেক বেশি, মানুষ এই যে ফ্রিল্যান্সিং বলেন, যেটাই বলেন, বা হচ্ছে এই যে প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন, ইনফ্লুয়েন্সার, এই বিষয়গুলো কিন্তু অনেক ব্যাপকভাবে চলে, যেটা বাংলাদেশের মানুষ খুব একটা এখনো আয়ত্ত করতে পারেনি। সো তার জন্য আমার মনে হয় যেহেতু আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে এই চ্যালেঞ্জিং পেশাতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ফার্স্টে পড়ালেখাটাকে অ্যাসাইড করতে পারবেন না। আপনাকে সেই অনুযায়ী সুযোগ বুঝে অবশ্যই প্রমোশনের কাজগুলো করতে হবে। অ্যান্ড অবশ্যই আমার কাছে মনে হয় এক্ষেত্রে, আমি তো বলেছি আমার খুব একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়নি, বাট ম্যাক্সিমামের করতে হয়। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে যে আপনি অন্য যতজন ব্র্যান্ড প্রমোশন করছে সবার থেকে যদি ইউনিক কিছু
প্রেজেন্ট করা বা প্রেজেন্ট কিছু করা, কারণ আপনি যতই বলেন এটা আন্ডাররেটেড, স্টিল এখানে অনেক কম্পিটিশনস। একদমই তাই। সবাই চাচ্ছে আমরা ব্র্যান্ড প্রমোশন করব, সবাই চাচ্ছে আমি ইনফ্লুয়েন্সার হব, সেখানে কম্পিটিশনের জায়গা অনেক বেশি। সো আপনি যদি গতানুগতিক ধারার মধ্যেই চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদা করে চোখে আসবেন না বা সফলতার রেটটা অনেক কমে যাবে। তো আই গেস এখানে আপনি আপনার ইন্টেলেকচুয়াল যে বিষয়গুলো বা আপনার নিজের সৃজনশীলতা এগুলোকে কাজে লাগানোর অনেক স্কোপ আছে। একটা জিনিস প্রমোট করা কিন্তু এত ইজি না, আমরা কিন্তু দেখা যায় হতে হয় এবং অনেক ভিন্নভাবে উপস্থাপনের বিষয়গুলো থাকে। হ্যাঁ, কেননা আমরা অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখি স্বাভাবিকভাবে আমরা টেলিভিশনে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে উই স্কিপ দ্যাট, রাইট? ম্যাক্সিমাম টাইমে একদম ট্রুলি যদি স্পিক করি, সো এটা আমরা স্কিপ করার ট্রাই করি। সো আপনাকে কেন দেখবে মানুষ? অবশ্যই আপনার নির্দিষ্ট কিন্তু একটা মানে সৃজনশীলতা বা একটা অন্যদের চেয়ে ভিন্নতা থাকতে হবে, বা এমন কিছু যেটা মানুষকে অ্যাট্রাকশন করবে, হুক করবে। সো এই জিনিসটা আপনার আয়ত্ত করতে হবে, অ্যান্ড আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন ওয়েটাতে এটা করতে পারবেন, বা আপনি কোন, অবশ্যই পজিটিভ ওয়ে হতে হবে। আমি নেগেটিভ এর কথা বলছি না, একদম আউট অফ সিলেবাস এটা। আমি জাস্ট বলছি পজিটিভ ওয়েতে কিভাবে আপনি মানুষকে ইন্সপায়ার করতে পারবেন, ইনফ্লুয়েন্স করতে পারবেন, দেন ইউ আর অ্যান ইনফ্লুয়েন্সার, রাইট? সো এই জিনিসটা আপনার আয়ত্ত করতে হবে ফার্স্টে। অ্যান্ড স্টাডির বিষয়টা আমার মনে হয় ফার্স্ট থেকেই করা উচিত, কারণ রেপুটেশন একটা বিষয় থাকে। আপনি ফার্স্টেই রেপুটেশনটা যদি আপনার ব্রেকডাউন করে দেন ফিউচার এটা ডিফিকাল্ট হবে। যদি আমি ওরকম একটু ফেস করেছি, বাট খুব বেশি ওরকম হয়নি তার জন্য, বাট হতে পারে আপনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ফার্স্ট থেকেই স্টাডি করা উচিত, বা আরও অনেক যারা যারা করছে এই পেশা তারা কিভাবে কি করছে, আপনার নিজেদেরকে তাদেরকে পার্সোনালি জাজ করা উচিত যে সে যেটা করছে অ্যাজ আ মানে ভিউয়ার আমি এটা কতটুকু উপকৃত হচ্ছে, সেই অনুযায়ী আপনার নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো আমার কাছে মনে হয় ব্র্যান্ড প্রমোটার যারা নিউ শুরু করতে চাচ্ছে তাদের জন্য এটা ভীষণ বড় বড় একটা চ্যালেঞ্জ। সো এরকম একটা চ্যালেঞ্জিং জিনিসের জন্য অনেক বেশি মাইন্ড সেট আপ লাগে, যেটাতে আমি হবই এটার কোনো গ্যারান্টি নেই, বাট আই উইল ট্রাই উইথ মাই বেস্ট। সো এই জিনিসটা থাকে, অ্যান্ড অবশ্যই পজিটিভ থাকতে হবে, আর খুবই বেশি মানে ইন্ট্রোভার্ট হওয়া যাবে না, খুবই এক্সট্রোভার্ট হতে হবে। সবার সাথে কমিউনিকেশন আপনার বিল্ড আপ করতে হবে, কথা বলা শিখতে হবে, এটা খুবই বড় একটা স্কিল। কথা না বলতে পারলে মানুষ ভাবে এটা খুব ইজি একটা প্ল্যাটফর্ম, বাট এই যে ঘন্টার পর ঘন্টা যে ব্র্যান্ড প্রমোটাররা কথা বলে অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখছেন, সেই বিষয়টা এটা তো অ্যাকচুয়ালি আমি পারবো না, মানে একটা সাধারণ মানুষ আপনাকে কতক্ষণ পারবেন আপনি ক্যামেরার সামনে প্রেজেন্টেশন, এটা কিন্তু একটা টাইপের প্রেজেন্টেশন। একদমই তাই, এবং আপনি তো আপনার অডিয়েন্সকে সবসময় দেখতে পাচ্ছেন না। এক্স্যাক্টলি। সো এই জিনিসটা কিন্তু সবাই পারে না। সো এই দিক থেকে যতই ভাবেন যে এটা অনেক ইজি, এটা অ্যাকচুয়ালি ইজি না, ইটস ভেরি টাফ, এই আর কি। একদমই। এবং এই যে চ্যালেঞ্জগুলো, তো আপনি তো আপনার জায়গা থেকে হয়তো বা অনেকটুকু কম ফেস করা হয়েছে, কিন্তু করতে তো হয়েছে কিছুটা, তো স্ট্রাগল প্রথম ফেজে সবসময়ই থাকে। কখনো এই জিনিসগুলো ওভারকাম কি করে করেছেন, বা নিজেকে পজিটিভ রাখা? অনেক ধরনের খারাপ কমেন্টস আসে, অনেক ধরনের বুলিং থাকে, আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখে থাকি, সব কমেন্টস তো আসলে ওয়েলকামিং থাকে না। তো সেই জায়গাগুলো আসলে কিভাবে ডিল করেন? আপনি যখন 100 জনের মধ্যে কাজ করবেন বা 100 জনের ভিতরে থেকে কাজ করবেন, স্বাভাবিকভাবে 100 জনের 100 জন আপনাকে পছন্দ করবে না। হ্যাঁ, আপনি দেখতে হবে যে অবশ্যই কমেন্টগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে আমি বুঝবো যে অনেকে আছে কি অনেক গঠনমূলক সমালোচনা করে, সো সেখান থেকে আপনার শেখার বিষয় আছে। আপনি তো একজন মানুষ, আপনারও ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। সো আমি যে ভুলগুলো করছি এগুলো শেখার কিন্তু একটা জায়গা তৈরি হয় সেখানে। তো আমার কাছে কমেন্টগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট নেগেটিভ কমেন্টের দুই ধরনের বিষয় আছে। ওই যেটা বললাম গঠনমূলক সমালোচনা, আরেকটা হচ্ছে জাস্ট বিকজ আউট অফ নাথিং। আমার হচ্ছে কি করতে মন চাইলো করে দিলাম, আমি কিছুই জানি না, কিন্তু দেখলাম মন চাইলো, কিছু আমার কোনো কাজকর্ম নাই, কাজকর্ম কম, আমার ফ্রাস্ট্রেশনটা এসে এখানে ছাড়লাম। এক্স্যাক্টলি। সো ওদেরকে অবশ্যই এটা আপনি নিজেও বুঝবেন, আমিও বুঝবো যে তাদেরকে আসলে পাত্তা দেওয়ার কিছু, বিকজ দে আর অলরেডি ফ্রাস্ট্রেটেড। সো আমি যদি ওদের কমেন্টকে পাত্তা বেশি দিই সেক্ষেত্রে আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। সো এটা আমার ছোটোবেলা থেকেই শেখা। আমি ছোটোবেলা থেকে খুব বেশি পার্সোনালি মোটিভেশনাল বলেন, নিজেকে নিজে মোটিভেটেড করতাম, এটা হচ্ছে আমার একটা গুণ বলেন, বা মানে সামটাইমস মানুষ আমাকে দেখলে ভাবতো যে মেয়েটা মনে হয় পাগল, বিকজ আমি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কথা বলতাম। মানে এটা এমন না অন্য কিছু, আমি নিজেকে মোটিভেটেড করতাম, বা স্পিচ কিভাবে দেয় মানুষের সাথে, একটা কেউ কোয়েশ্চেন করলে সেটাকে কিভাবে অ্যান্সার দিতে, এগুলো আমি নিজে প্র্যাকটিস করতাম। আমার আম্মু হঠাৎ করে দেখলে ভাবতে পারে যে এটা কি হয়েছে, মাথায় সমস্যা হয়ে গেছে, বাট এটা অ্যাকচুয়ালি আমি কমপ্লিটলি ফাইন বলবো। নিজেকে নিজে কনসোল করতে পারা, বা নিজেকে নিজে ওই যে আপনি কি বলবো এটাকে নিজেকে নিজে বুঝাতে পারা, এর চেয়ে বড় কিছু অ্যাকচুয়ালি কিছু নাই। একদম। সো নিজেকে নিজে শেখাতে হবে, টিচ করতে হবে, আমার কাছে মনে হয়। এই ক্ষেত্রেও সেটা যেগুলো আমি ফেস করে এসেছি, সেক্ষেত্রে আমি বা কমেন্টগুলো যখন আমি দেখি আমি নিজেকে নিজেই বলি যে আচ্ছা এই কমেন্টটা করছে, তো এটাকে অ্যাকচুয়ালি আমি না,
যদি আমি হই তাহলে আমি এটা চেঞ্জ করব, আর যদি আমি এটা না হই তাহলে আমি এটাকে পাত্তা দিব না। এটাই আমার মাইন্ড সেট আপ হয়ে গিয়েছে। ফার্স্টে আমার খুবই খারাপ লাগতো সবার মতো, কেননা হুট করে যেহেতু এই পজিশনে এসেছি, হুট করে অনেক কিছু একসাথে আমাকে ফেস করতে হয়েছে। তো সেই টাইমটাতে আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছু বুঝিয়েছে, আর আমি তো নিজেকে বুঝাতামই, সেইভাবে করে অ্যাকচুয়ালি আমি জিনিসটাকে ওভারকাম করছি। আপু একদম শুরুটা কবে থেকে শুরু হয়েছে, এবং যদি আমি বলি যে এই শুরুর জার্নির দিকটা আপনার তো অনেকটুকুই আপনি শেয়ার করেছেন, এবং এখন যে একটা সফল উদ্যোক্তা হয়ে আপনি আছেন, কেমন লাগে ব্র্যান্ড প্রমোশনটা? ব্র্যান্ড প্রমোশনটা তো অ্যাকচুয়ালি আমার যদি বলি খুব হাই স্কেল আমার বিয়ের পরে স্টার্ট হয়েছে, বাট মিডিয়ার বাকি বিভিন্ন কাজকর্ম আমি অনেক আগে থেকেই করতাম, বা কমিউনিকেশনের ডেভেলপমেন্ট বলেন সব কিছুর ক্ষেত্রে আমি খুবই চেষ্টা করতাম যে খুবই এক্সট্রাঅর্ডিনারি একজন হয়ে থাকার, মানে অনেক বেশি স্কিলস আমার থাকবে, এটা আমার ছোটবেলা থেকে অভ্যেস। যেই জিনিসটাতেই মনে হয় যে এটাতে আমি এক্সপ্লোর করতে পারবো আমি সেটাতেই চলে যেতাম। লাইক আমি স্কাউটিং করেছি, আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডও পেয়েছি, মানে আমি চেষ্টা করতাম আমি যেটাই করি এক্সট্রা কারিকুলার অনেক বিষয়ে আপনি ইনভলভ ছিলেন। আপু আপনার আরো অভিজ্ঞতার কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। অবশ্যই। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আরটিভির সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুদন। আজকের পর্বের বিষয় নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সফলতা, মানসিক চাপ নিয়ন্ত্রণে করণীয়। আমাদের সাথে আছে তাসনুবারিদি। আপু, আমরা বিরতির আগে আপনার জার্নি সম্পর্কে শুনছিলাম এবং অনেক চ্যালেঞ্জগুলো সম্পর্কেও জানছিলাম। যদি একটু আমরা দেখি যে নারী উদ্যোক্তা যারা আছে, ব্র্যান্ড প্রমোশনের বাইরেও যারা আসলে অনেক কিছু নিয়ে কাজ করছে বা এগিয়ে আসার চেষ্টা করছে, তারা কোন কোন ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে, এবং অনেকে কিন্তু আসলে হতাশ হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই তো প্রথমেই সফলতার জায়গাটা থাকে না, তো সেই ক্ষেত্রে তাদেরকে উত্তরণের উপায়টা কি হতে পারে? উদ্যোক্তা বলতে যারা হচ্ছে মেইনলি বিজনেস করছে, নিজে থেকে কোনো একটা নিজের পণ্য দিয়ে অ্যাকচুয়ালি বা এক্সট্রাঅর্ডিনারি কিছু দিয়ে তারা মানুষের সামনে আসার চেষ্টা করছে, বা সেটা থেকে ইনকাম করার ট্রাই করছে। হতে পারে সেটা কোনো নিজের তৈরি জিনিস বা ইম্পোর্টেড, যেটাই হোক, নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করছে, বিজনেস যেটাকে বলে। সো বিজনেসটা খুবই, যেটা বলছিলাম, ব্র্যান্ড প্রমোশনটা আলাদা বিষয়, কিন্তু বিজনেসটাও কিন্তু খুবই চ্যালেঞ্জিং। কেননা বিজনেস আপনার হচ্ছে আপনি কতটুকু প্রফিট করবে এটা কিন্তু অনেকটাই আপনার লাকের উপর, আপনার হচ্ছে প্রসেসিংয়ের উপরে, সব কিছুর উপর ডিপেন্ড করবে। সো এটাও আপনার খুব চ্যালেঞ্জিং, এবং আপনার ফার্স্টেই মেন্টাল সেট আপ এটা নিয়ে রাখতে হবে যে এইটাতে যে আমি সফল হব এটার কোনো গ্যারান্টি নেই। তার মানে বলতে চাচ্ছেন আমাকে ব্যাকআপ প্ল্যানও রাখতে হবে যে কোনো কিছুতে? যে কোনো কিছুতে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে আপনার, যে কোনো কিছুতে। এই টাইপের গতানুগতিক ধারার বাহিরে গিয়েই আপনি যখন কোনো কিছুতে সফলতা অর্জনের স্বপ্ন দেখবেন, আপনার অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। ব্যাকআপ প্ল্যান না থাকলেও মানসিক প্রস্তুতি রাখতে হবে যে একটুখানি আমি সফল হলাম না, বা একটুখানি কিছু হলো, বা আমার মনে করেন যে এইবার বিজনেসটা ভালো যায়নি, আমি ভেঙে পড়লাম, চিন্তা করলাম আমি আর বিজনেস করব না। অনেকে গিভ আপ করে ফেলে, অনেকে করে ফেলে, বাট এইরকম মেন্টালিটি নিয়ে বিজনেস করাটাই অ্যাকচুয়ালি লস। আপনি হয়তো বা এই বছর ফেল করেছেন, কিন্তু নেক্সট বছর আপনার আসলে অনেক বেশি প্রফিট হওয়ার কথা, বাট আপনি তার আগে গিভ আপ করে ফেললেন, আপনার যত ইনভেস্টমেন্ট কোনো কিছুই আপনার কাজে লাগলো না। এই জন্য আমার কাছে মনে হয় যারা বিজনেস করবেন তাদেরকে মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হতে হবে। বিজনেস করা অনেক বেশি কঠিন, আপনার অনেক কিছু একসাথে সামঞ্জস্য করতে হবে, আপনার পরিশ্রম, আপনার সময়, আপনার মেধা, সবকিছুকে ব্যালেন্স করতে হবে। যারা হচ্ছে নিজেদের পণ্য বা নিজেদের তৈরি জিনিস দিয়ে করে তাদের তা আরও বেশি চ্যালেঞ্জিং, তাদের প্রচুর পরিমাণে নতুনত্ব আনতে হয়, নিজের মাথাটাকে কন্টিনিউয়াসলি খাটাতে হয়। তারপর কিভাবে অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা লক্ষ্য রাখতে হয়, যে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা করলে বেশি মানুষের কাছে রিচ করবে। একদমই। ইভেন ইনভেস্টমেন্ট, ছোট হোক বড় হোক, একটা মিনিমাম ইনভেস্টমেন্ট রাখতেই হবে, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেসিংয়ে রাখতে হবে। যে আজকে করলাম আবার 1 বছর পরে ইনভেস্ট করবো, বিষয়টা এটা না। আমার এইবারে যে পণ্য নিয়ে আমি কাজ করলাম, এটাতে আমি ইনভেস্ট এতটুকু করলাম, সম্পূর্ণ পণ্যটা আমার সেল হয়নি, তাই বলে যতদিন না সেল হবে আমি এটা নিয়ে বসে থাকবো, এটা না। অন্য কোনো ডিজাইন আমি নিয়ে আসবো, এটা সেল হবে, আস্তে আস্তে হবে। আমাকে কন্টিনিউয়াসলি একটা মানে ইউনিক কোনো কিছুর মধ্যে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস মানুষের কাছে আনতে হবে, আপডেটেড জিনিসপত্র মানুষের কাছে আনতে হবে। একটা নিয়ে বসে থাকলে হবে না, হয়তোবা জিনিসগুলো একটা টাইপেরই, বাট ডিজাইনটা ভিন্ন। এটা করার মানসিকতা থাকতে হবে, এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে অনেক। কিন্তু যারা গৃহিণী, আপনারা জানেন যে এইবারে যে করোনার সময়টাতে, এই সময়টাতে নারী উদ্যোক্তার সংখ্যা কতটা বেড়ে গেছে, একদম সিগনিফিকেন্টভাবে বেড়ে গেছে। সো এর মধ্যে অনেকে ছিল কিন্তু গৃহিণী, যাদের দেখা যাচ্ছে যে হয়তো বা বাধ্য হয়ে উদ্যোক্তার কাজটা শুরু করেছে।
কত ধরনের যে ব্যবসার মানে সেক্টর তৈরি হয়েছে আপনার কোনো আইডিয়াই নাই। দেখা যাচ্ছে কেউ জাস্ট নিজে ঘরে রান্না করে সেই রান্নাটাকে এখন সেল করছে, এবং এই জিনিসটা কিন্তু প্রচুর মানুষ যারা ব্যাচেলর থাকছে বলেন, যারা বিজনেস করছে, মানে সরি যারা চাকরি করছে, যারা ব্যস্ত থাকছে বিজি, সবাই কিন্তু তাদের থেকে ফুড নিচ্ছে। হোমমেড ফুডের চাইতে স্বাস্থ্যকর কিছুই নেই। তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টের থেকে খাবার না নিয়ে এইসব হোমমেড পেজগুলো থেকে খাবার আনাচ্ছে, হোমমেড ফুডের পেজ থেকে। সো এই যে একটা নতুন একটা জিনিস, আমরা কিন্তু ভাবতামও না যে এটা যে এত বড় প্রসেসে, মানে এত বড় প্ল্যাটফর্মে এসে জাস্ট একজন গৃহিণী জাস্ট রান্না দিয়ে একটা বিজনেস করে ফেলতে পারে। খুবই একটা বিষয়। সো এইরকম অনেক কিছু কিন্তু করছে, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয়। কিছুই আসছে আপু। এই ক্ষেত্রে যদি বলি নারীদের এইসব চ্যালেঞ্জের, এগুলো তো আছে উদ্যোক্তা হিসেবে একটা বিষয়, বাট নারী উদ্যোক্তা যদি বলি সেক্ষেত্রে নিজের পরিবার সামলে বা পরিবার অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার থাকে, সবাই ফ্যামিলি যে আসলে অ্যালাউ করে তাকে একটা স্রোতের বাইরে গিয়ে কোনো কিছু বা একটা রিস্কি ইনভেস্টমেন্ট করা, তা কিন্তু মানে সেটাই বলছিলাম আমি এক্স্যাক্টলি, যে গৃহিণীদের জন্য এটা সবচেয়ে বেশি রিস্কি থাকে। একজন স্টুডেন্টেরটা যদি বলি, বাবা মা চাই যে সে নিজে ইনকাম করুক, কিন্তু একজন গৃহিণীর ক্ষেত্রে বা একজন যার বিয়ে হয়ে গেছে, তার একটা আলাদা সংসার আছে, তাদের কিন্তু সেটার দায়িত্ব, সংসারের দায়িত্বটা তাদের কাছে। যেমনটা স্টুডেন্টদের কিন্তু অনেকাংশেই তাদের বাবা মা সাপোর্ট দেয়, কিন্তু যারা হচ্ছে নিজেরাই হচ্ছে সাপোর্ট দেওয়ার মানুষ, তারা কিন্তু খুব একটা সাপোর্ট পায় না, বরঞ্চ তাদেরকে সবে অনুৎসাহিত করে। তাদেরকে বলে যে আচ্ছা তাহলে সংসারের কাজ কখন করবা, বাচ্চা কাচ্চা কখন পালবা, সো তোমার বাচ্চা টাচ্চা ঠিকঠাক মানুষ হবে না, এই ধরনের কথাবার্তা বলে, বা তাদেরকে সে চেষ্টা করে যে তারা যাতে এগুলো থেকে নেমে আসে। তো দেখা যায় এই ধরনের যে নারী উদ্যোক্তারা, তারাই ম্যাক্সিমাম টাইমে গিভ আপ করে, কারণ ফ্যামিলির প্রেশার অনেক বড় একটা ইস্যু। একটা সাপোর্ট অবশ্যই ফ্যামিলি সবার আগে, কারণ আমি যে কাজগুলো করছি আমার ফ্যামিলির জন্যই করছি, আমার জন্য তো করছি, বাট আমার যখন একটা ফ্যামিলি আছে অবশ্যই আমার সংসারটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো যদি আমার সংসার থেকে আমাকে প্রেশার দেয়, হয়তো বা আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজবেন্ড, না তুমি এটা করতে পারবে না, ম্যাক্সিমাম গিভ আপ করে দেয়। তো আমার কাছে মনে হয় কি, গিভ আপ না করে চেষ্টা করা উচিত যে কি উপায়ে তাদেরকে এটা প্রেজেন্ট করা যায়। যদি এটা খুব একটা বলা যতটা সহজ, করা ততটা সহজ না, বাট তাদেরকে প্রেজেন্ট করতে হবে যে আমি বাচ্চাদেরকে স্কুলেও নিজে দিয়ে আসতেছি, আমি রান্না বান্নাও নিজে করতেছি, ঘর গুছাচ্ছি, সব সামলে আমি এই বিজনেসটা করতেছি। এইটা তাদেরকে কিভাবে তাদের মেন্টালিটি রিড করতে হবে, আপনার অনেক বুঝতে হবে যে তারা কি চাচ্ছে, সেই অনুযায়ী তাদেরকে সেটা, হয়তো আপনার একটু এক্সট্রা কষ্ট হবে ফার্স্টের দিকে, পুরোটা ব্যালেন্স করে নেওয়া। এক্স্যাক্টলি, এটা তাদেরকে বোঝাতে হবে যে আমার এটা কোনো তো প্রবলেম হচ্ছে না, তাহলে ইস্যু কোথায়, আমি কেন করতে পারবো না। এটা যদি আপনি আনতে পারেন, আমার কাছে মনে হয় এর পরের সেক্টরটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন দেখবি যে আচ্ছা তাই তো, ওরা তো অ্যাকচুয়ালি আপনার ক্ষতি চাচ্ছে না, চাচ্ছেই যে তারা ভাবছেই যে আপনি এটা পারবেন না, এই জন্য আপনাকে ডিমোটিভেটেড করছে। সো তাদেরকে যদি আপনি এটা বোঝাতে পারেন যে না, এটা বরঞ্চ একটা মানে ভালো কিছু হবে, তখন আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং হলেও আস্তে করে আপনার জন্য ইজি হয়ে যাবে। একদমই আপু। এই ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের পরিবার যারা, বিশেষ করে পার্টনার, তার হাজবেন্ড, সেই ক্ষেত্রে তার সাপোর্টিভ রোলটা আসলে কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে পার্টনারের সাপোর্টিভ রোলটা সবচাইতে বেশি ভালো হওয়া উচিত বা ইম্পর্টেন্ট হওয়া উচিত। কেননা একটা মেয়ে কিন্তু যদি তার পার্টনারের থেকে সাপোর্ট পায়, সে কিন্তু আর কারো কে ডিমোটিভেটেড করলো, কে কি বললো, কিচ্ছু তার মাথায় থাকে না। যখন তার পার্টনারই তাকে ডিমোটিভেটেড করে, তখনই মেয়েটা আসলে ভেঙে পড়ে। হয়তোবা তার ফ্যামিলিতে তার অনেক মানুষ থাকে, কিন্তু বিয়ের পরে বা হচ্ছে সংসার জীবনে কিন্তু তার পার্টনার হচ্ছে তার সবচাইতে স্ট্রং একটা, মানে কি বল, মানে তার একটা স্ট্রং সঙ্গী বলেন, স্ট্রং সাথী বলেন, অথবা অ্যাডভাইসার, যেটাই বলেন। সো পার্টনারের উচিত যে তাকে, হয়তোবা দেখছেন যে আপনি স্ত্রী করছে, হয়তোবা সে ভুল পথে করছে, আমার মনে হয় আপনার তাকে করো না এই কথাটা না বলে এভাবে করো বলা উচিত, যে এটা পজিটিভ ভাবে তুমি তাকে ওয়েটা দেখাও যে এভাবে করে। কারণ আপনি হয়তোবা অবশ্যই আপনি এতদিন ধরে চাকরি করছেন, ফ্যামিলি সামলাচ্ছেন, আপনার তো ওয়ে অফ থিঙ্কিং তার চেয়ে অবশ্যই রিচ। সো আপনি আপনার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আপনার ওয়াইফকে হেল্প করেন, এটাই তো আসলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক। ট্রু, মানে অনেক সময় হয় কি যে হাজবেন্ড এই ক্ষেত্রে না, তোমাকে দিয়ে এটা হবে না, তুমি এটা পারতেছো না, বা একদমই নেগেটিভ, সেই বিষয়গুলো নেগেটিভ না হয়ে পজিটিভ ওয়েতে, এক্স্যাক্টলি পজিটিভ ওয়েতে ইন্সপায়ার করা, এই আর কি। একদমই আপু। নিজেকে যে এত আপনি পজিটিভ রাখেন, এত সুন্দরভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করেন, সেই জায়গা থেকে আপনার সেলফ কেয়ারের জন্য, মনের যত্নের জন্য আপনি আসলে কি করেন? আমার সেলফ কেয়ারের জন্য, মনের যত্নের জন্য আসলে আমি প্রচুর পরিমাণে, আমি যদি এটা খুব একদম র্যান্ডম টক করি, আমি খুব পরিমাণে বই পড়ি, বা হচ্ছে মনে করেন বই থেকে কিন্তু পজিটিভিটি অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আমি খুবই অকারণ মোটিভেশনাল ভিডিও দেখি, কোনো কারণ নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজে নিজে খুব কথা বলতে পছন্দ করি, একা একা ঘুরতে পছন্দ করি,
মাঝে মধ্যেই নানা কারণে আমার খুব প্রেশার যেতে পারে, তখন আমি হচ্ছে চেষ্টা করি যে সব কিছুর থেকে আলাদা হয়ে জাস্ট একটা রুমের মধ্যে নিজে যেটা ভালো লাগে সেটা করব, একা মি টাইম স্পেন্ড করা, যেটা এক্স্যাক্টলি মি টাইমটা প্রচুর স্পেন্ড করি আমি। তার জন্য মাঝে মধ্যে আমাকে দেখবে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে হুট করে 2-3 দিন নাই, আমার প্রচুর কাজ আছে, তারপর হচ্ছে আমি 2-3 দিন অ্যাবসেন্ট, জাস্ট বিকজ ওই টাইমটাতে আমার মেন্টাল একটা ব্রেকডাউন চলছে ফর সামথিং, যেহেতু অনেক কিছু অবস্টাকলস একসাথে সামলাতে হয়। ওই টাইমটাতে আমি রেস্ট নিই, তারপর আমি আমার 100% এনার্জি নিয়ে ব্যাক করি। সো এটাই আমি করি, স্পেশাল কিছু না। বাহ, খুবই সুন্দর আপু। নারী উদ্যোক্তা যারা আছেন বা যারা এখন কাজ করছেন বা নতুন করে চেষ্টা করছেন কিছু করার, তাদের প্রতি যদি কিছু বলার থাকে। অলরেডি আমি বলেই দিয়েছি তাদেরকে ফার্স্টেই যে আপনারা, তোমরা বা আপনারা যারা যারা চাচ্ছেন যে নারী উদ্যোক্তা হতে কিংবা আমার যে ব্র্যান্ড প্রমোশন যেই প্রফেশনে আসতে চান, দুইটাই কিন্তু গতানুগতিক ওয়ের বাইরে এসে কিছু একটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। সো প্রথমেই আপনাকে নিজের মেন্টাল সেটআপটাকে রাখতে হবে যে আপনি অবশ্যই যেটাই করা শুরু করেছেন এটাকে শেষ করে দেন আপনি এই জায়গা থেকে বের হবেন, মাঝপথে থামবেন না, এই একটা বিষয়। আর নিজেকে অবশ্যই পজিটিভ রাখতে হবে সবসময়, নিজেকে বলতে হবে যে আমি অলওয়েজ যেটাই করি না কেন কোনো কিছু যাতে নেগেটিভ না হয়, কোনো কিছু যাতে মানুষের কাছে কোনো ব্যাড কোনো ইনফ্লুয়েন্স না হয়, যেটাই করি হয়তো আমার একটু টাইম লাগবে, স্টিল কোনো ব্যাড ওয়েতে যাতে আমি নিজেকে রিপ্রেজেন্ট না করি। আমার সেলফ রেসপেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইটাকে বজায় রেখে যত দিন লাগুক আমি লেগে থাকবো এটার পিছনে। এই লেগে থাকার বিষয়টা অবশ্যই লাগবে। আর অবশ্যই স্টাডি করার, বিজনেসের ক্ষেত্রে স্টাডি করার কোনো, বিজনেস নিয়ে তো পড়াশোনাও আছে, বিজনেস নিয়ে অনেকে পড়াশোনা করছে, কিন্তু যারা এখন যে উদ্যোক্তা ম্যাক্সিমামই পড়াশোনার বাইরে থেকে বিজনেস করছে না করেও, সো তাদের ক্ষেত্রে বলবো যে বিজনেস বিভিন্ন অনেক স্ট্যাটিক্স আছে বা বলেন যে বিভিন্ন ওয়েজ আছে, কোনটাতে সাকসেস রেট বাড়বে, এই ধরনের অনেক বিষয় আছে, আপনার সেগুলো দেখুন বা ইন্সপায়ার হন বিভিন্ন জনের গল্প থেকে, সে কীভাবে স্ট্রাগল করে অনেক বছর পরে এসে একটা জায়গায় নিজেকে তৈরি করেছে সেটা দেখুন। সফল যত বিজনেসম্যান আছে বা সফল আছে যারা, তাদের স্ট্রাগল পিরিয়ডটা জানুন। শুধু তার সফলতাটা দেখলে হবে না, সে এই সফলতাটা অর্জনের পিছনে বহু বছর অনেক কষ্ট করে আসছে। ইভেন আপনি যেই পজিশন আছে তার চেয়ে বাজে পজিশনে থেকে কিন্তু উনি এই সফলতাটা অর্জন করেছেন, সেটা জানুন, তখন মনে হবে আপনার কাছে পথটা অনেক সহজ। অনেক ধন্যবাদ আপু, এবং আপনার অনুপ্রেরণায় আরো অনুপ্রাণিত হোক শত নারী। খুব ভালো থাকবেন। দর্শক, নারী হোক কিংবা পুরুষ, যদি নিজের সফলতা অর্জন করতে চাই তাহলে তাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতেই হবে, পরিশ্রম করতে হবে, মেধা ও সততা দিয়ে কাজ করতে হবে, তবেই সে সফল হতে পারবে। বর্তমান সমাজ ব্যবস্থায় নারীদের এগিয়ে যাওয়া বেশ কঠিন, তারপরেও কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের নারীরাও দেশের উন্নয়নে, পরিবারের সচ্ছলতায় অবদান রেখে চলেছে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।